আমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী 4 তারিখ সকালে বেরিয়ে পড়লাম আমরা ত্রিযুকি নারায়ণ দর্শনে। একটু দেরি হয়েছে। এই যে ত্রিযুকি নারায়ণ বাস স্ট্যান্ড, এইখানে আমরা সব লাগেজ টাগেজ নিয়ে এসে উপস্থিত। লারা গেছে, মোবাইল পেয়ে গেছে, ওর সাথে ব্যাগের মধ্যে আচমকা কোথায় ঢুকে রাখছে। চলো আগে মন্দির দর্শন করব, তারপরে এখানে একটু হালকা ব্রেকফাস্ট করি। এখানে সবাই নিজের নিজের মতো করে একটু হালকা ব্রেকফাস্ট করে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, গেলাম বাসে, আমি কিন্তু টাকা দিতে হবে। কোন টাকা দর্শন করবো এখানে? এখানে শিব পার্বতীর বিবাহ হয়েছিল। এখানে একটু দাঁড়াও, সবাই এক জায়গায় হয়ে যাও, দাঁড়া না। 34 জনকে এক জায়গায় করা বড়ই কঠিন কাজ, বাচ্চাদের হয়। এই বয়স্ক জ্ঞানী গুণী মানুষদের কিভাবে এক জায়গায় করি। তো যাই হোক, অনেক কষ্ট করে এক জায়গায় করে এখানে একটা আমরা গ্রুপ ফটো তুলেছিলাম। সেই ফটোর যে গেল কোথায়? ত্রিযুকি নারায়ণ বাস স্ট্যান্ড থেকে মন্দিরটা তো পায়ে হাঁটা 100 মিটারের মধ্যেই ছিল। তা আমরা সেই মন্দিরের গেটের সামনে আসলাম, এসে এখানে সব ফটো টটো তোলা হলো। তারপরে যেমন হয় এই ধর্মীয় স্থানগুলো, দুই পাশে দোকানপাট, মন্দিরের সামনে দেখবেন, ঠিক তেমনই মন্দির দর্শন করতে করতে আমরা এগিয়ে গেলাম মন্দিরের দিকে। এখানে শিব পার্বতীর সুন্দর সুন্দর ফটো ছিল, নেওয়ার খুব ইচ্ছা হচ্ছিল, কিন্তু ব্যাগে আমাদের জায়গা থাকে না, এগুলোকে বহন করার উপায় নেই। ওই দেখেই মনকে শান্ত করতে হয়। যাই হোক, এখানে ধীরে ধীরে ভিতরে আমরা গেলাম। এখানে যা কাণ্ড কারখানা হলো, বিস্তারিতভাবে এই ভিডিওতে দেখানো সম্ভব না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তবু ছোট ছোট ক্লিপিংয়ে আপনারা দেখুন। এখানে বিবাহ হলো, আমাদের 5টি পরিবার তারা বিবাহ করলেন এখানে পুনরায়। চারধাম যাত্রায় ত্রিযুকি নারায়ণ ভ্রমণ কিন্তু এই তালিকার মধ্যেই রয়েছে। এই সে মন্দির স্থান যেখানে শিব এবং পার্বতীর বিবাহ হয়েছিল, এবং এই বিবাহকে মনে রেখেই বহু মানুষ, বহু পরিবার, বহু নতুন দম্পতি তাদের দাম্পত্য জীবন শুরু করেন এইখানে বিবাহ অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এখানে অনেক পুরোহিত রয়েছেন যারা এই কাজ করেন, তাদের সাথে কথা বলে কত টাকা কি ব্যয় হবে এগুলো এখানে আগাম হিসাব করা যায়। এই যে সামনে বর্ণিতা যাচ্ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে, বেচারি কেদারে একটু পড়ে গিয়ে পায়ে একটু চোট লেগেছে। হ্যাঁ, কিছু করার নেই, ঘোরারও ইচ্ছা রয়েছে, আবার একটু দেখে কষ্টই হচ্ছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যাই হোক মন্দিরে পৌঁছালো। এখন কিন্তু বেলা প্রায় 9টা বাজে। एक बार बोलिए बोलिए, जोर से जोर जोर से बोलिए। भाग्यवती भव। आजा बेटा, अम्बे अंबिके अम्बालिके नमानि कश्यंत पंडित जी जोर से बोलिए। हाँ, जोर से बोलिए। हाँ, अच्छा लगता है सुनने, अखंड सौभाग्यवती भव। सुनने में बड़ा सुंदर लगता है। हाँ, आपका वैवाहिक जीवन सुखमय हो, जय हो। भगवान भोलेनाथ और माता पार्वती का आशीर्वाद आप पर बना रहे। जल छीनो। মন্দির চত্বরে ঘুরতে ঘুরতে হঠাৎই আমার নজরে পড়লো একটি বিবাহিত দম্পতি পুনর্বিবাহ মঞ্চে বসে আবার বিবাহ সম্পাদন করছেন। ঠাকুরমশাই সব ব্যবস্থা করেছেন, দেখতে খুব মজাই লাগছিল। আর এই দেখো, আমাদের মধ্যে 5টি পরিবার যারা হাজব্যান্ড ওয়াইফ বেড়াতে গেছেন। নূপুর দিদিভাই, নন্দীবাবু, দেবাশিস বাবু, দীপান্বিতা, প্রভাতবাবু, তুলি দিদিভাই, এইরকম অশোকবাবু, অনিতা দিদিভাই, এরকম 5টি পরিবার বিবাহে উদ্যোগ নিলেন। এইখানে আমাকে দেখে তো এরা বুঝে গেল এ হচ্ছে গ্রুপ লিডার, মাথাকে ধরো। তো আমার সমস্ত পরিচয় টরিচয় লিখে রাখলেন। এখানে এক পুরোহিত, তিনি বললেন আপনি যখনই এখানে আসবেন আমার সাথে যোগাযোগ করবেন, কারণ ইনারা বিবাহ অনুষ্ঠান করেন। ভালোই হলো, আমার পরিচয় ওনাদের খাতায় নথিভুক্ত হয়ে থাকলো। তো এখানে আবার কেউ কেউ কি বলছে, যারা বিথি খায়, এরা তো হাজব্যান্ড আসেনি, এদের খুব ইচ্ছা অনলাইনে বিবাহটা করলে কেমন হয়। ও হো, আগে থেকেই সবাইকে বলে দিয়েছিলাম বিবাহ করো আর যাই করো রে বাবু, আগেই পুরোহিতের সাথে কথা বলে নিবে হিসাবপত্র, নাহলে বিয়ের পরে গলা কাটবে, কিন্তু তখন কিছু বলতে পারবে না। তো শেষ অবধি অনেক দরমূলাই করে ঠিক হলো যে মাথা পিছু 500 টাকা করে দিতে হবে। এখানে সিঁদুর দান হলো, মালা বদল হলো, সে এক অপূর্ব অনুভব। আর আমরা মজা দেখলাম সব। 500 টাকায় বিবাহ দ্বিতীয়বার, ভেরি গুড। এই বিবাহ অনুষ্ঠান দেখে আমি পরে গ্রুপে একটি মেসেজ দিয়েছিলাম,
মেসেজটা এখানে দিব, দেখি ওটা সবাই পড়বে, আমি পড়ে শোনাবো সবাইকে। তো ভালোই লাগলো, বেশ খুব আনন্দ উপভোগ করলাম আমরা। আমি তো ঘুরে ঘুরে সব দেখলাম, সবার সব কিছু দেখলাম। রবীনবাবু ছিলেন, দীপালি দিদিভাই ছিল, এরাও বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। তো এই বিষয়গুলো ভালোই লাগে, ঘুরতে যখন যাবেন দেখতে ভালোই লাগে। আর মানুষের তো আবেগ রয়েছে, ঠিক আছে খাওয়া? হ্যাঁ দারুণ। এসব বরযাত্রী আসছে বিয়ের বরযাত্রীর ব্রেকফাস্ট, বরযাত্রী জল খাবার, বরযাত্রী জল খাবার হচ্ছে। দুপুরে খাবার হবে, দুপুরে খাবার হবে। বরযাত্রী জল খাওয়া হচ্ছে। মেয়ে আজকে বাম পাশে, এখানে তো পাওয়াই যাচ্ছে না। দেখো এদের অবস্থা। হ্যাঁ, এরা কিন্তু ভুলেই গেছে যে আমাদের যেতে হবে, ত্রিযুগী নারায়ণ দেখতে হবে। সব গল্পে মশগুল, আর দোকানদারও ফয়দা নিচ্ছে, ও ধীরে ধীরে পরোটা বানাচ্ছে, আর এখানে বসে সব চলছে গল্প। আর এই গল্পের কারণেই কিন্তু ত্রিযুগী নারায়ণে পৌঁছাতে লেগে গেল উখিমঠ হয়ে চোপতা ভ্যালি পৌঁছাতে গিয়ে শুরু হলো বৃষ্টি, লেগে গেল অনেক সময়, আর ত্রিযুগী নারায়ণটা দেখা হলো না। হ্যাঁ, ত্রিযুগী নারায়ণের জন্য আলাদা করে 7 ঘন্টা সময় প্রয়োজন ছিল, যেটা বের করা সম্ভব হলো না। যাই হোক, ব্রেকফাস্ট হয়ে গেল। তো আমি এই পুরো বিষয়টা নিয়ে, বিয়ের অনুষ্ঠান নিয়ে আমি একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করি, সেই মেসেজটা একটু পড়ছি, আপনারা শুনুন সবাই। একটু মজা করেই লিখেছিলাম, একই ভুল দ্বিতীয়বার আবার করলেন আমাদের 34 জন তীর্থযাত্রীর মধ্যে 5টি পরিবার। ভগবানের অসীম কৃপায় এই পঞ্চপাণ্ডব আজ ত্রিযুগী নারায়ণ মন্দিরে তাদের বিবাহিত জীবনের আবেগকে ধরে রাখতে না পেরে শিব পার্বতীর বিবাহ মণ্ডপে নিজেরাও দ্বিতীয়বার মালা বদল করলেন। মন্ত্রজপ, মালা বদল এসব করে তারা তাদের দাম্পত্য জীবনের সাফল্য আমাদের সবাইকে সাক্ষী রাখার সুযোগকে কাজে লাগালেন। বিষয়টা বেশ মজার ছিল। এই পঞ্চপাণ্ডব আবার পরবর্তী জীবনে একই জুটিতে ইহলোকে আগমন করবেন, সেই বিষয়টা সুনিশ্চিত করলেন। পঞ্চপাণ্ডব যথাক্রমে কমলেশ নন্দী, নুপুর নন্দী রায়গঞ্জ থেকে, অশোক চক্রবর্তী, অনিতা চক্রবর্তী কলকাতা থেকে, রবীনবাবু, দীপালি দিদিভাই বারাসাত থেকে, দেবাশিসবাবু, দীপান্বিতা দিদিভাই কুচবিহার থেকে, প্রভাতবাবু, তুলি দাস, তুলি দিদিভাই ইসলামপুর থেকে। মজা করেই লিখলাম, এই পঞ্চজুটি আগামী দিনে পুনরায় এই সংসারে বিরাজ করবেন। দল বদলের ইচ্ছা থাকলেও উপায় থাকছে না, কারণ একবারে হেড অফিসে রেজিস্ট্রেশন করা হলো আজ। নিয়ম অনুযায়ী আমরা 24 জন বরযাত্রী হয়ে গেলাম। বিয়ে হলো, মালা বদল হলো, বরযাত্রী উপস্থিত হলো, আর ভোজ হবে না, এটা কখনো হয়? এগিয়ে আসলেন কমলেশবাবু ও নুপুর দিদিভাই। আজ 4/7/2026 তারিখ রাতের ভোজের ব্যবস্থা তারাই করলেন। বরকর্তা হিসাবে সব ব্যবস্থা আমাকে করতে হলো। 4/7/2026 তারিখ রাতের মেনু ছিল ফ্রাইড রাইস, ছোলার ডাল, পনির কষা, পাঁপড়। পিপুলকটির হোটেলের ডাইনিং হলে বসে প্রীতিভোজ হলো। বাকি 4 জন দম্পতি সুযোগের অপেক্ষায় আছেন, সুযোগ পেলে তারাও বরযাত্রীদের আপ্যায়ন হয়ে তৈরি আছেন। নিছকই মজা করে পুরো লেখা হয়েছিল, সকলে পড়ে খুব আনন্দ পায়। পরে এই বরযাত্রী 5টি পরিবারকে আমরা বরযাত্রীর তরফ থেকে অল্প করে ছোট্ট একটা গিফট দিয়ে এই পুরো বিষয়টাকে স্মরণীয় করে রেখেছিলাম। সত্যিই খুব স্মরণীয় একটা ঘটনা ত্রিযুগী নারায়ণে ঘটেছিল। ত্রিযুগী নারায়ণ দর্শন করে বেশ হাসাহাসি করে মজা করে ভোজন টোজন করে নিলাম। আমাদের আর দুপুরে ভোজনের চিন্তা নেই, আমরা যা আহার করেছি দুপুরে আর আহারের প্রয়োজন হবে না। তো ড্রাইভারকে সেরকমভাবে বললাম, ড্রাইভার বললো আপনারা কিন্তু অনেক দেরি করে ফেলেছেন। তো যাই হোক, আমরা ওখান থেকে গুপ্তকাশী হয়ে উখিমঠ হয়ে চোপতা হয়ে তুঙ্গনাথ দর্শন করব। তা আমাদের ট্যুরের পরিকল্পনা একটু বলি সবাইকে, এই রাস্তায় যেতে যেতে সবাই একটু শুনুন। খুব সুন্দর রাস্তা। ধীরে ধীরে যখন আমরা চোপতার দিকে যাচ্ছি, আস্তে আস্তে কিন্তু ওয়েদার ঠান্ডা হচ্ছে। আমরা মোট 34 জন এবার বেরিয়েছি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে, উত্তরবঙ্গে ও দক্ষিণবঙ্গ মিলে। এদের সাথে পরিচয় হলো কি করে? এরা সবাই আমার যোগের ক্লাসে যুক্ত। আমার একটা অনলাইন যোগ ক্লাস আছে, এটাকে আমি আমার বলছি কিন্তু এটা আমাদের।
আমরা সবাই মিলে এই ক্লাসটাকে পরিচালনা করি, যেখানে এই মানুষগুলো জুড়ে রয়েছেন, কেউ প্রত্যক্ষভাবে কেউ পরোক্ষভাবে। যখন আমরা চোপতা ভ্যালি আসলাম তখন কিন্তু দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে, এবং বেশ বৃষ্টি, চারিদিকে মেঘলা ওয়েদার, যার ফলে এই ভ্যালির যে অপূর্ব সৌন্দর্য, যেটাকে মিনি সুইজারল্যান্ড বলে, সেটা দেখা থেকে কিন্তু আমরা বঞ্চিত হলাম। আমি যতবারই চোপতা দিয়ে গেছি, এটা বোধহয় আমার 5-6 বার হবে, প্রত্যেকবারই কিন্তু দেখেছি চোপতা কিন্তু ঘটনাবহুল একটা এলাকা, কিছু না কিছু আপনার এখানে হবেই। চোপতায় যখন আপনি আসবেন, এখানে যখন তুঙ্গনাথ মন্দির দর্শনের জন্য যাবেন, অবাক হয়ে যাবেন, এখানে হোটেলের ভাড়া অনেক বেশি। শুধু তাই না, এখানে কোনো পাবলিক টয়লেট নাই, ইউরিনাল নাই, মেয়েদের এখানে খুব অসুবিধা হয়। তো যাই হোক, এই 34 জন সবাই মিলে আমরা জুড়লাম এবং এই ভ্রমণের পরিকল্পনা। এখন বেলা 4টা বাজে, আমরা এখন চোপতায়, বৃষ্টি হচ্ছে। সবার ইচ্ছা তুঙ্গনাথ যাবে, তুঙ্গনাথ দর্শন করে ফিরতে 5 ঘন্টা লাগে। 9টার সময় তুঙ্গনাথে যদি আমরা চোপতা ব্যাক করি, তাহলে কখন গিয়ে নাইট স্টে করবো। ওই জন্য আমি সবাই বলেছি না, যাওয়া হবেই না তুঙ্গনাথ। এখান থেকে গেটটা দেখো, ফটো টটো তুলো, চলো ফিরত যাই। সব বিভিন্ন জায়গায় দর্শনে যেখানে নামাচ্ছি সেখানে এরা প্রচুর সময় নষ্ট করছে, আর তারই ফলস্বরূপ দেখো এই মন্দিরটা দর্শন করা সম্ভাবনা। তবে ওয়েদারটা ভালো না, বৃষ্টি হচ্ছে, আমারও মনে হচ্ছে না যাওয়াই ভালো হবে। উপরে গিয়ে বৃষ্টিতে কী হয়, হয় অক্সিজেন লেভেল খুব ডাউন হয়ে যায়, এখানে উপরে অক্সিজেন খুব ডাউন হয়ে যায়, মাথা কথা ঘুরে যাবে। অনেকে আমাদের মধ্যে বয়স্ক আছে, তাদের তো একটু সময় দিতেই হয়, কিছু করার নেই। এই দেখো, আর দুই দিকে ট্রাফিক কেমন, গাড়ি আটকে আছে, অনেকটা দূর থেকে আমাদের হেঁটে আসতে হবে, প্রায় 1 কিলোমিটার দূরে গাড়িটা লাগে। তুঙ্গনাথ কিন্তু বেশ চড়াই, তবে এখানে ঘোড়া আছে, ঘোড়ায় করে যাওয়া আসা করা যায়। একটার সময় যদি ঢুকতাম তাইলে হতো, কিন্তু 4টায় গেলে রাত্রি 10টায় ফেরা একদমই হবে না। ছুটে ছুটে আসলাম, চলো চলো, এই চলে আসো। এই উৎপলার খুব ইচ্ছা, ওর যাওয়া হলো না, মনটা খারাপ। হ্যাঁ চলে এসো সবাই। आप ऊपर से आ रहे हैं, ऑक्सीजन लेवल डाउन है, कितना टाइम लगेगा? अभी तो फिलहाल बारिश हो रही तो आपको कितना टाइम लगा? हमको तो टाइम लगा, हम सुबह गए थे यहाँ से 5 बजे। सुबह 5 बजे, अभी आ रहे हैं? हाँ, तो हम चंद्रशिला में रुके रहे। और चंद्रशिला में भी रहे, उधर बारिश हो रहा है ना? अब उस टाइम पे तो नहीं हो रहा था, उस टाइम पे तो बढ़िया मौसम था। अभी मौसम एकदम ठीक नहीं है। चलो चलो, चले আসো। সবারই ইচ্ছার বিরুদ্ধে আমাকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে আসতে হলো গাড়িতে, প্রায় 1 কিলোমিটার হেঁটে আসা, তারপরে আবার গাড়িতে ওঠা, এবং সেই গাড়ি আবার ছাড়লো যখন, তখন প্রায় আমরা 1 থেকে 1.5 ঘন্টা সময় নষ্ট করে ফেলেছি। আর আমাদের উপায় নেই, আমাদের এখন টার্গেট হচ্ছে পিপলকোটি। ড্রাইভার বারবার বলছেন যে আপনি পারবেন না, এখানে 10টার আগে আপনি তুঙ্গনাথ দর্শন করে তার আগে ফিরতেই পারবেন না তুঙ্গনাথে গেলে, তারপরে আপনার মধ্যে বৃদ্ধা আছে। সুতরাং আপনারা চলুন, এই কয়েকদিন বেশ পরিশ্রম হয়েছে কেদারে, আমি আপনাদের সঠিক জায়গায় নিয়ে যাচ্ছি, সেখানে আপনারা একটু রেস্ট নিন। তো ড্রাইভারের কথাকে আমরা গুরুত্ব দিয়েছিলাম। দেখুন বৃষ্টিটা কমে আসলো, আমরা এই যে মণ্ডল নামে একটা গ্রাম পার হচ্ছে, এই মণ্ডল থেকে কিন্তু আপনার এই রুদ্রনাথ ট্রেক হয় মণ্ডল থেকে। এই যে রাস্তা, এখান থেকে রুদ্রনাথ ট্রেক করা আমার একটু খুব ইচ্ছা, রুদ্রনাথ ট্রেক করা। আমি করেছি রুদ্রনাথ ট্রেক, কিন্তু মণ্ডল থেকে করিনি, আমি সগর থেকে করেছি। এই মণ্ডল থেকে যাওয়ার সময় অনুসুয়া মন্দির দেখা যায়, এবং এই রাস্তাটা খুব কঠিন রাস্তা। তো একবার ইচ্ছা রয়েছে, দেখি। এই যে আমরা এবার প্রবেশ করছি সগর নামে একটা গ্রামে। এগুলো কিন্তু আপনি যখন চামলি যাবেন, চামলি, গোপেশ্বর, চামলি, এইসব জায়গায় যখন যাবেন তখন কিন্তু এগুলো পড়বে। রাস্তায় একটু ট্রি ব্রেক, সবাই হাতে সময় আছে। ট্রি ব্রেক মানেই 1 ঘন্টা, এখানেও ঘন্টাখানিক লেগে গেল, তার বাথরুম খোঁজা, তার অমুক তমুক এইসব করতে করতে। যাই হোক, এই যে আমরা সগর পার হচ্ছি, এই সগরে আমি ছিলাম 2 দিন, 2 নাইট স্টে করেছিলাম, তখন রুদ্রনাথ ট্রেক করি। তো মণ্ডল দিয়েও আপনি ট্রেক করতে পারেন, মণ্ডল খুব কঠিন, সগর দিয়েও করা যায়। এই সগরের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি, সবাইকে খুব অ্যালার্ট করলাম। আমার গাড়ির যে 17 জন আছে তাদেরকে বললাম, দেখো তোমরা সগরের থেকে কোথা দিয়ে রুদ্রনাথ ট্রেক করতে, তোমরা একটু দেখে নাও গেটটা খালি, এখান তো যাওয়া সম্ভব নয়, রুদ্রনাথ কিন্তু খুব কঠিন ট্রেক। সবাইকে অ্যালার্ট করলাম। কিন্তু আর একটা গাড়ি যেটা আছে না, সেই গাড়িটা তো যারা আছে তারা এই বিষয়গুলো কিন্তু আমার মনে হয় না তারা জানে বা দেখেছে, তারা কিন্তু না দেখেই চলে গেল। আমি যেহেতু ছিলাম সুযোগ পেয়ে এই দেখো রুদ্রনাথে যাওয়ার এই হচ্ছে ট্রেকিং পয়েন্ট, পায়ে হেঁটে, এই যে ঠিক আছে, এই পয়েন্ট, হ্যাঁ এই যে রুদ্রনাথ পায়দাল মার্গ। আর এই হচ্ছে সগর রাজার মন্দির, নিচে নামতে হবে। হ্যাঁ, সগর
এই জায়গাটার নাম সগর। হ্যাঁ সেটা যাচ্ছে ওর নিচে মন্দির, খুব সুন্দর মন্দির। হ্যাঁ আমরা আছি এখন কোপেশ্বর, চলে এসেছি চামুলি, এরপরে চামুলি, তারপর পিপুলকোটিতে আমাদের নাইট স্টে হবে আজকে। খুব সুন্দর এখানে পাহাড়ের সিচুয়েশনগুলো খুব ভালো। এখানে টাকার অসুবিধা হয়ে গেছে, তো টাকা তুলতে নামলেন অশোকবাবু। হয়েছে, পাওয়া গেছে। হরে কৃষ্ণ, চলে আসেন। এই যে অশোকবাবু, আসেন। হয়েছে, ঠিক আছে। আরে আসেন। এই রাস্তাগুলো আমার কাছে খুব পরিচিত রাস্তা, কারণ আমি কয়েকবার এইসব রাস্তা দেখেছি। আমি উত্তরাখণ্ডের বহু জায়গায় ঘুরেছি, যার ফলে আমার কাছে খুব পরিচিত রাস্তা। এই গোপেশ্বর থেকে চামুলি হয়ে পিপুলকোটি, আর রাস্তায় যাওয়ার সময় পড়বে হেলাং, যেখান থেকে কল্পেশ্বর মন্দির দেখা যায়। হ্যাঁ, কল্পেশ্বর হচ্ছে পঞ্চকেদারের এক কেদার, যেটাকে দেখা যায়। এই যে রাস্তায় পড়বে হেলাং। 4 তারিখ সঠিক সময় আমরা পিপুলকোটিতে হোটেল নিই। হোটেল বেশ সুন্দর হোটেল ছিল এবং ঘরটরগুলো বেশ ঠিক আছে। আমাদের জন্য অ্যাভারেজ হোটেল, মাথাপিছু 300 টাকা করে ভাড়া। আজকে 5 তারিখ আমরা সবাই চললাম আমাদের অন্তিম ধাম বদ্রীনাথ ধাম দর্শনে। একটা নদীর পাশে আমাদের হোটেল, আর দেখুন বৃষ্টি পড়ছে, সকালবেলা 6টা বাজে, কেমন ঝরঝর করে বৃষ্টি পড়ছে। আর সারা রাত এই নদীর কি আওয়াজ! বর্ষার সময় পাহাড়ি নদীর আওয়াজ তো একটু হবেই। তো চলুন, সব বাইরে তৈরি হয়ে গেছে, এবার আমরা বাসে উঠি। রেডি? হরে কৃষ্ণ। খুব আনন্দে আজকে 4র্থ ধাম, 4 নম্বর ধাম দর্শন ফাইনাল। রাতে ভোজন হয়েছে গতকাল রাতে। হ্যাঁ, সব রেডি, সবাই খুব এক্সাইটেড। অন্তিম ধাম দর্শনে সবাই খুব এক্সাইটেড। চলো উঠে যায়। আমাদের 2 নম্বর ড্রাইভার শুয়ে আছে। ড্রাইভার বলেছিল আপনারা ওখানে যাই বসে না। স্যার এদিকে আমরা। হরে কৃষ্ণ। এখন না। কৃষ্ণ। হরে কৃষ্ণ। আগে বলা, হ্যাঁ। এটা আগামী জন্মে, এটা এই জন্মের জন্য না, আগামী জন্মের ফুল। হ্যাঁ, হাঁটু গেলে, এই যে আগামী জন্মের জন্য হলে একটু দেখতে ভাই হয়ে আসতে হবে। ঝাড়াই বাছাই করে। বলেই আছে। আগে কি হবে, আগে আমাদের রিহার্সাল দাও। খোপাই দি। খোপাই তো না। খোপাই দি। খোপা থেকে খুলে। খোপা থেকে খুলবে। খুলে রং দেবে। কি বলবে? দিয়ে গানটা করুন। আপনার গলা খুব সুন্দর করুন। খোপাড়ি গোলাপ দিয়ে। খোপাড়ি গোলাপ দিয়ে। খোপাড়ি গোলাপ দিয়ে। করুন। এই সবাই গান করো। খোপাড়ি গোলাপ দিয়ে। গতকাল দেবাশিস বাবু আর তুষারনীতা দিদি ভাই, এরা দুজন ত্রিযুগী নারায়ণে বিবাহ সম্পন্ন করেছে। হরে কৃষ্ণ। খোপাতে গোলাপটা গোজো। হ্যাঁ, এবার এবার তুমি গোলাপটা আপনি নেবেন খোপা থেকে। নিয়ে বাপ, হরে কৃষ্ণ। এবার বসুন, হাঁটু করে বসুন। এগুলো দেখা যায় না রিয়া। দিনের শুরুতেই প্রেম আর ভালোবাসা দিয়ে শুরু হলো আমাদের যাত্রা। আমরা যাচ্ছি আজকে অন্তিম ধাম দর্শন, আমাদের বদ্রীনাথ ধাম দর্শন। রাস্তায় আমরা উখি মঠে নরসিংহ মন্দির দর্শন করব, তারপরে সেখান থেকে আরও কিছু মন্দির দেখতে দেখতে আমরা চলে যাব বদ্রীনাথ ধাম। এই যে রাস্তায় কিন্তু বৃষ্টি কিছুক্ষণ যাওয়ার পরে একটু কমেছে। আপনারা যে দৃশ্য দেখলেন, এই দৃশ্যের নায়ক নায়িকাকে একটু পরিচয় করে দিন। একজন হচ্ছে কুচবিহারের দেবাশিস বাবু এবং তার স্ত্রী দীপান্বিতা দিদি ভাই। এবার আমাদের সাথে ভ্রমণে প্রথম সঙ্গী ওনারা। এত সুন্দর দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এবং প্রত্যেকের সাথে মিলেমিশে, প্রত্যেকের সাথেই এত সুন্দর বন্ধুত্বসুলভ ব্যবহার করেছেন, আচরণ করেছেন। আমরা সবাই খুব খুশি হয়েছি এবং সত্যিই ওনাদের ব্যবহার মনে রাখার মতন। এই রকম মানুষ যদি আপনার যাত্রায় থাকে, আপনার সাথী হয়, যাত্রার সাথী হয়, তাহলে দেখবেন যাত্রা করেও খুব আনন্দ পাওয়া যায়। কোথাও কোনো অভিযোগ ছিল না এই দুজনের মধ্যে।
সবার সাথে মিলেমিশে, বিশেষ করে দেবাশিসবাবু রান্নাবান্নায় সহযোগিতা করেছেন, লাগেজ উঠানো নামানো। তো চলো, 34 জনকে নিয়ে চলা বিষয়টা কিন্তু খুব সহজ নয়। রাস্তায় দেখো কত কী দেখলাম, সুড়ঙ্গ দেখলাম, রেলিং দেখলাম, এইসব দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। 34 জনে 34 রকম মত, কিন্তু যখন আমরা বাইরে যাই তখন একটা পরিবারের মতন থাকি, মনে হয় সবাই যেন আমরা একে অপরের আত্মীয়। সেই মনোভাব নিয়েই কিন্তু আমাদের যাত্রায় বেরোতে হয়েছে। এই যে কল্পেশ্বর, এই যে ছোট গাড়িগুলো না, এইগুলো সব নিয়ে যাচ্ছে। কল্পেশ্বর যাওয়ার যে রাস্তা, এইটাকে এখানে একটু দেখে নিলাম, যেখানে হেলাং, ওখান থেকে 17 কিলোমিটার রাস্তা। ড্রাইভার আমাদেরকে গাড়ি দাঁড় করিয়ে বললেন, এই যে দেখুন হেলাং থেকে কল্পেশ্বর যাওয়ার রাস্তা 17 কিলোমিটার যেতে, এখান থেকে ছোটো গাড়ি পাওয়া যায়, বড় গাড়ি যায় না। তো আমাদের তো এটা ট্যুরের মধ্যে ছিল না, আমাদের ভ্রমণ এবার ছিল না। যাই হোক, একটু ভ্রমণের কথা আরেকটু বলি। আমরা কিন্তু নিজেরাই রান্নাবান্নার ব্যবস্থা করেছি, এবং আপনি অবাক হয়ে যাবেন, আমরা 15 দিন রান্নায় আমরা যে নিজেরা ভোজন করেছি তাতে আমাদের খরচ হয়েছে মাথাপিছু 1400 টাকা মাত্র। আমরা যখন ভ্রমণের শেষে হিসাব করছি তখন দেখছি আমাদের খরচ হয়েছে মাত্র মাথাপিছু 1400 টাকা করে। তবে এর মধ্যে এক আধ দিন কেউ কেউ ভোজন করিয়েছেন, হ্যাঁ, এক আধ দিন কেউ পুরো খরচই দিয়েছেন ভোজনের, যেমন কুচবিহারের সবাই, একদিন কমলেশবাবু, একদিন উৎপলা দিদিভাই এবং অশোকবাবু, একদিন রায়গঞ্জ থেকে যারা এসেছে তারা দিয়েছে। এই যে আমরা যোশী মঠে চলে আসলাম, এই যোশী মঠে কিন্তু এবার নরসিংহ মন্দির দর্শন করব। সবাই তো দর্শন করার জন্য নামলো, কিন্তু আমার চিন্তা অন্য। এই যে নরসিংহ মন্দির গেট যোশী মঠে, আমার চিন্তা কিন্তু অন্য। আমার গ্যাস শেষ হয়ে গেছে, সিলিন্ডারে গ্যাস নেই। আমি এদিক ওদিক ঘুরে বেড়ালাম গ্যাস খোঁজার জন্য, কিন্তু গ্যাস কি আর পাওয়া যায়? এ কি আমার পশ্চিমবঙ্গ, কলকাতা, যে আমি যেখানেই পাবো, যেখানেই খুঁজবো সেখানে পাওয়া যাবে? তো যাই হোক, খুঁজে আর পাওয়া গেল না গ্যাস। এই ফল মল দেখে টেকে এটা ওটা কেনাকাটা করে টোরে মন্দির দর্শন করে সবাইকে তাড়িয়ে নিয়ে আবার বাসে উঠালাম, যে চলো, নাইলে কিন্তু বদ্রীনাথ দেখে ফিরতে অনেক সময় লেগে যাবে। তো গ্যাস না থাকার জন্য আমরা আগেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমরা আর রান্না এখন করব না। আজকে দুপুরে তো কোনো ব্যাপার না, দুপুরে বদ্রীনাথে একটু ভোজন করে নেব, আর রাতের বেলায় এসে ঠিক করেছি হোটেলেই খাবো। আগামীকাল তো আমাদের সবার হরিদ্বারেই ফিরে যাওয়া, আগামীকাল 6 তারিখ আমরা হরিদ্বারে ফিরে যাব। তো রান্নার বাসনপত্র নামানো একটু অসুবিধাই হয়, সেগুলো নিয়ে আমরা একদম সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে এখন আর রান্না করার দরকার নেই। আর গ্যাসও নেই, বাই চান্স যদি গ্যাস শেষ হয়ে যায় এখানে কেউ আমাদেরকে হেল্প করবে না, সবাই অপরিচিত, আর পাওয়াও যাবে না। ছোট সিলিন্ডার আমরা অনেক যোগাযোগ করলাম, বা 5 কেজি ছোট একটু রিফিল করে নিই, সেরকম কোনো ব্যবস্থা নেই। তবে আমাদের কাছে কিন্তু শুকনো চাল, ডাল, তেল কিছু থেকে গেছে। হরিদ্বারে গিয়ে ভাবছি একটা কিছু ব্যবস্থা করা যায় নাকি, এরকম একটা পরিকল্পনা করছি, দেখা যাক। নরসিংহ ভগবান এখানে শান্ত রূপে আছেন। এটা আদিগুরু শঙ্করাচার্য আছেন, উনার দ্বারা প্রতিষ্ঠিত। হ্যাঁ, খুব সুন্দর ভিউ। নরসিংহ মন্দির যোশী মঠে যেটা রয়েছে, এখানে কিন্তু বদ্রীনাথজি পুজো হয় এখানে 6 মাস, শীতের সময়, তখন উনি চলে আসেন এখানে। এখানে অনেকগুলো মন্দির আছে। প্রত্যেকবার যখন 4 ধাম যাত্রা শুরু হয় তার আগে আমি দেখেছি এই মন্দিরগুলোকে রং চং করে পরিষ্কার করা হয়, সুন্দরভাবে সাজানো গোছানো হয়। তো চলো, আমাদের মন্দির দর্শন শেষ হলো। এখানে আমরা হালকা ফুলকা একটু ব্রেকফাস্ট করে নিলাম, কেউ কেউ করলো, কেউ করলো না, কেউ ফল খেলো, এটা ওটা করে এবার বদ্রীনাথের উদ্দেশ্যে ফাইনালি রওনা। বদ্রীনাথ যাওয়ার পথে কিন্তু আমরা গোবিন্দঘাট হয়ে গেলাম। এই গোবিন্দঘাট কিন্তু তোমার পড়বে বদ্রীনাথ থেকে 20 কিলোমিটার আগে। এইখান থেকে আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্স, হেমকুণ্ড সাহেব যাওয়া যায়, ওগুলো দেখতে দেখতে গেলাম। তো চলো, আমরা প্রায় বদ্রীনাথের কাছাকাছি চলে আসছি। এই কয়দিন ধরে পাহাড়ে ঘুরতে ঘুরতে পাহাড়ের এক একটা পাহাড়ে যাচ্ছি, আর এক এক তার চেহারার পরিবর্তন হচ্ছে। একদম সুন্দর লাগছে চারিদিকটা দেখতে, পাহাড় আর পাহাড়। আর গাড়িগুলো দেখো, আমাদের 2 জন যে ড্রাইভার আছে এদের মধ্যে কত ধৈর্য দেখো, এরা শান্ত হয়ে গাড়িটা চালাচ্ছে। কোথাও কিন্তু গাড়ির গতি বেশি নয়, 40-50 কিলোমিটার পার ঘন্টা, প্রতি ঘন্টা এরকম গতিতেই কিন্তু চলছে গাড়িগুলো। এই হচ্ছে গোবিন্দঘাট। আমি এখান থেকে কিন্তু অনেক দিন আগে 2017 সালে সম্ভবত ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবং হেমকুণ্ড সাহেব
যাত্রা করেছিলাম। তোমাকে যদি ভ্যালি অফ ফ্লাওয়ার্স হেমকুণ্ড সাহেব করো তাহলে এই গোবিন্দঘাটে স্টে করতে হবে, হ্যাঁ, এবং এখান থেকে বদ্রীনাথ দেখেও তুমি ফিরতে পারো। এটা একটা ছোট ট্রিপ হতে পারে। বদ্রীনাথ, হেমকুণ্ড সাহেব, ভ্যালি অফ ফ্লাওয়ার্স এই রুটে কিন্তু করা যেতে পারে। আর এখানে পাণ্ডুকেশ্বরে একটা মন্দির আছে, সেটাও তুমি দেখতে পারো। এখানে হেলিপ্যাড আছে। যাই হোক, আমরা ধীরে 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 আমাদের গাড়ি এগিয়ে চললো বদ্রীনাথের দিকে। এখানে রাস্তা টাস্তা খুব সুন্দর। এই যে বদ্রীনাথ গেট, আমরা কিন্তু 11টা নাগাদ বদ্রীনাথে পৌঁছালাম। তো কেউ পুজো দিবে, কেউ এখানে পিণ্ডদান করবে, বিয়ে হলো, পিণ্ডদান হবে না, এটা কোনো কথা হলো? এই যে পরমার্থ, এই যে আছে নিকেতন, সেইখানে আমাদের পার্কিং হলো গাড়ি। এই আমরা বদ্রীনাথে চলে এসেছি। এই পরমার্থ নিকেতনে কিন্তু পার্কিংয়ের খুব সুন্দর জায়গা। এই পিছন গেট দিয়ে ড্রাইভার कचौरी 80 रुपया। बड़ा क्या नाम है? बद्रीनाथ कचौरी। वाह, मस्त दिख रहा है। अभी लाइन में खड़े हैं, खत्म। এই দেখো সব ঢিলে ঢালা একদম গাড়ির থেকে নামলো, এবার মন্দির দর্শনে যাচ্ছে। কারোর মধ্যে কোনো ব্যস্ততা নাই যেন তাড়াহুড়া করে একটু করি, অনেক কিছু দেখার আছে। আমি একা একাই কচুরি খেলাম, 80 টাকা এক প্লেট। কাউকে খুঁজে পেলাম না যে একসাথে মিলে দুজনে মিলে একটু আহারটাকে এনজয় করি। এখানে দোকানপাট ভর্তি, সবাই যে যার মতন ঘুরে বেড়াচ্ছে, কেউ ডোন্ট কেয়ার ভাব আর কি। আর বর্ষার সময় দেখো নদীর কি গর্জন এখানে। বদ্রীনাথের এই জায়গাটা খুব সুন্দর লাগে। ওই যে দূরে মন্দিরটা দেখা যাচ্ছে, ভিড় নেই তত। আমি তো একদম ফটাফট দর্শন করি। দর্শন পরে হবে, আগে পিণ্ডদান করে নিই। পিণ্ডদান করতে গিয়েও কিন্তু এখানেও ঠাকুরমশাইয়ের খেলা শুরু। 500 টাকা মাথা পিছু নেবে, অনেক দরদাম করে 350 টাকা করে করা হলো। তবে এখানে প্রায় আমাদের 34 জনের মধ্যে 20 জন পিণ্ডদান করেছিল। যাই হোক, পিণ্ডদান প্রক্রিয়াটা করে সবাই খুব সন্তুষ্ট। আমারও মনে হলো না, এটা যখন এত দূরে এসেছে তখন এই কাজটা এখানে করে নেওয়া উচিত। এখানে ব্রহ্মকপাল নামে একটা জায়গা আছে, আপনারা সবাই জানেন, যেখানে এই পিণ্ডদান প্রক্রিয়াটা হয়। এদিকে পিণ্ডদান করতে গিয়ে ঘটে গেল আর এক বিপদ। ওদিকে মন্দিরের গেট বন্ধ। বেলা 12টার সময় গেল মন্দিরের গেট বন্ধ হয়ে, বিকাল 4টায় খুলবে। কি করা যায়, সবাই তো ব্যস্ত হয়ে গেল, অস্থির। ধাম দর্শন করতে এসেছি, বদ্রীনাথজির দর্শন হবে না। এই দেখো, আমরা এদিকে ওরা পিণ্ডদান করছে আর আমরা এদিকে কেনাকাটা করছি। সবাই পিণ্ডদানে বসেনি, আমরা একটু কেনাকাটা করে নিলাম। আমি এই ফাঁকে একটু গরম কুণ্ডে স্নান করে নিলাম। হ্যাঁ, এইসবই চলছে। এবার বদ্রীনাথ এসেছি, সবাই একটু রাগারাগি ভাব। বেশ এখানে রোদের তেজ ছিল, যে আমরা ধাম দর্শন করেছি, বদ্রীনাথজির ধাম হবে না। তো আমরা বললাম চলো তাহলে এই ফাঁকে আমরা একটা কাজ করি, আমরা মানা গ্রামটা ঘুরে আসি। তো আমাদের কাছে বেলা 1টার সময় এরকম ডিসিশনটা ফাইনাল হলো, 1টার থেকে 4টার সময় আবার চলে আসবো। তো ড্রাইভারকে একটু রিকোয়েস্ট করলাম, মানাগ্রামের জন্য আমরা ড্রাইভারকে এক্সট্রা 300 টাকা করে মাথা পিছু আগে ঠিক করে নিয়েছিলাম। মানাগ্রাম আর তিজুকি নারায়ণ এটা আলাদা করে, ওকে তো কিছু ওদের দান ধ্যান করতেই হয়। এই 10 দিন আমাদেরকে নিয়ে 4 ধাম দর্শন করাচ্ছে, কিছু তো বকশিস দিই। তো আমরা এইভাবে একটা কথা বলে নিয়েছিলাম। তো আমরা দুটো ড্রাইভারকে 6000 টাকা করে 12,000 টাকা বকশিস দিয়েছিলাম দুটো গাড়িতে। এতে ওরা খুব খুশি হয়েছিল। আর সত্যিই তা দেওয়া উচিত, কারণ কি এরা এত কষ্ট করে এই 10টা দিন বাড়িঘর ছেড়ে আমাদেরকে নিয়ে ধাম দর্শন করাচ্ছে, এটা পুণ্যের কাজ। তো চলো আমরা মানাগ্রামে চলে আসলাম, তখন বেলা 2টো বাজে। এখানেও হাঁটাহাঁটির ব্যাপার রয়েছে, রোদও আছে, সবার পক্ষে তো হাঁটা সম্ভব না। কেউ ডুলি নিল, কেউ গাড়িতে গেল। এই মানাগ্রাম ধীরে 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 আমরা মানাগ্রামের ব্যাস গুহা, সরস্বতী মন্দির এগুলো দর্শন করলাম। তবে আমি 2015 সালে মানাগ্রাম এসেছি, তারপরে দ্বিতীয়বার আরেকবার এসেছিলাম 2017-তে সম্ভবত। কিন্তু এখন মানাগ্রাম কিন্তু অনেক ডেভেলপ হয়ে গেছে। এই যে সরস্বতী মন্দির, এখানে ভীমশিলা, এগুলো দেখতে খুব ভালো লাগবে। আবার আমাদের কিন্তু বাড়ি ফেরা মাথার মধ্যে ওটাও আছে, সময় মতন ওখানে যেতে হবে, গিয়ে বদ্রীনাথ মন্দির দর্শন করতে হবে। ড্রাইভার যাই বললো না যে 2বার করে আমাকে বদ্রীনাথ মন্দিরে যেতে হবে, ড্রাইভার কোনো অভিযোগ করেনি। ও এনে আবার কিন্তু আমাদেরকে বদ্রীনাথের সেই পার্কিংয়ে গিয়ে আমাদের মন্দির দর্শন করিয়েছিল ড্রাইভার। যাই হোক, এই জন্য ওদেরকে অনেক ধন্যবাদ। আর আমরা ওই কারণে ওদের সাথে কোনো তর্ক বিতর্ক করিনি। তো এই সব জায়গায় না ভিড় তত ছিল না, ভিড় ছিল না। কিন্তু এই মানাগ্রামে উঠা, ওই ব্যাসগুহায় উপরে উঠা, আবার নিচে নামা, এইখানে একটা নতুন সুন্দর জায়গা হচ্ছে। ওই স্বর্গরানী যাত্রা যেদিকে শুরু হয়
সেখানে পঞ্চপাণ্ডব যে রাস্তা ধরে স্বর্গে গিয়েছিলেন সেই রাস্তায় কিন্তু ভালো খুব সুন্দর সাজিয়েছে সেই গেটটা, এবং সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় পঞ্চপাণ্ডবের মূর্তি বানানো হয়েছে ফাইবারের, ওগুলো দেখতে খুব সুন্দর লাগবে, ওই যে দেখা যাচ্ছে। তো চলো, এখানে আমার পঞ্চম ভিডিও শেষ হলো। এরপরেই আসছে শেষ ভিডিও আমাদের চারধাম যাত্রার। ভিডিও কেমন লাগছে জানাবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন সবার সাথে, সবাই যেন দেখে। এখনও অবধি যে ভিডিওগুলো বানিয়েছি সেটা দেখে প্রত্যেকেই খুব ভালো রেসপন্স করেছেন, সবাই বলেছে খুব ভালো লেগেছে আপনার চারধাম যাত্রার ভিডিও। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি। আপনারা ভিডিওগুলো দেখুন, সবাইকে শেয়ার করুন। আর ভিডিওগুলো একটু লেন্দি আছে, অর্থাৎ লম্বা আছে, তার কারণ হচ্ছে যাতে বিস্তারিতভাবে আমি ব্যাখ্যা করে আপনাদেরকে বোঝাতে পারি চারধাম যাত্রা কীভাবে করতে হবে। এই যে আমরা যাচ্ছি ব্যাস গুহা দর্শনে, এখানেও কিন্তু সব ছড়িয়ে ছিটিয়ে গেছে, একে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অশোকবাবু হারিয়ে গেল, তিনি চলে গেলেন বদ্রীনাথে, সে এক বিদিকিচ্ছি ব্যাপার। যাই হোক, ফাইনালি 4টা 4:30টার মধ্যেই কিন্তু আমরা বদ্রীনাথ ধাম দর্শন শেষ করে ফেলেছিলাম। 4:30টার মধ্যে হয়ে গেছিলো, এবং সেখান থেকে 5টার মধ্যে বেরিয়ে গেলাম। তো আগামী ভিডিওতে আপনারা বদ্রীনাথ ধাম দর্শনের আমি কিছুটা ভিডিও আপনাদেরকে দেখাবো, আর ফেরার পথে পাণ্ডুকেশ্বর মন্দির এবং হনুমান মন্দির এগুলো দেখতে দেখতে আমরা পুনরায় আবার পিপলকোটিতে ফিরে যাব। পরের ভিডিওতে সেগুলো আপনারা দেখতে পারবেন। সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। নমস্কার।